চলছে আমাদের হিমাচল প্রদেশ সিরিজ। গত পর্বে আপনারা দেখেছিলেন হাওড়া থেকে ট্রেনে নেতাজি এক্সপ্রেস ধরে সিমলা আসার গল্প, আর দেখেছিলেন সিমলা শহর ভ্রমণের অভিজ্ঞতা। আর আজকের পর্বে দেখাবো সিমলা থেকে মনোমুগ্ধকর রাস্তা ধরে শান্ত নিরিবিলি কাসল ভ্রমণ, যেটা হিমাচল প্রদেশে পার্বতী ভ্যালিতে অবস্থিত, যেখানে প্রকৃতি তার অপার সৌন্দর্য মেলে ধরে। আর দেখাবো কাসল থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত গুরুদুয়ারা সাহেব মণিকারণ, যেখানে প্রকৃতির সৌন্দর্য আর ধর্মের ঐতিহ্য একসাথে বয়ে চলে। চলো তাহলে শুরু করি আজকে আমাদের এই জার্নির গল্প। আমি জয়, আর আপনারা দেখছেন রুট ম্যাপ 900। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম সিমলা। তো আজকে আমরা চলেছি সিমলা থেকে কাসাওয়ালের উদ্দেশ্যে। তখন ঘড়িতে বাজে সকাল 8টা। ঘুম ভেঙে বাইরে বেরোতেই চোখে পড়ল সবুজ পাহাড়ের গায়ে ছড়ানো রোদের ছটা। মুহূর্তেই মন ভরে গেল শান্তিতে আর আনন্দে। তো এখানে আমাদের গোছান ফাছান চলছে এখন। রেডি চিন্টু? Yes, I'm ready. বাবু রেডি? Yes, ready. চার্জার ফোন, এখানে সমস্ত প্যাকিং লাগেজ আছে। ও এখন একটুখানি গোছাচ্ছে। গোছানো হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। ব্যাগপত্র গুছিয়ে নেওয়া শেষ। ব্যাগপত্র গুছিয়ে এবার আমরা চলেছি ব্রেকফাস্ট টেবিলের দিকে। ব্রেকফাস্ট শেষ করেই আমরা রওনা দেব আজকের গন্তব্য কাসলের উদ্দেশ্যে। আমরা যাত্রা শুরু করলাম কাসলের উদ্দেশ্যে। সিমলা থেকে কাসলের দূরত্ব প্রায় 220 কিলোমিটার। যেতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। সকাল শুরু হয়েছিল নরম রোদ আর হালকা ঠান্ডা হাওয়ার সময়। হোটেলের বারান্দা থেকে শেষবারের মতো তাকিয়ে দেখলাম পাহাড়ে মোড়া সেই শহর সিমলা। শহরের ব্যস্ততা ধীরে ধীরে মিলিয়ে গেল পেছনের আয়নায়। গাড়ির চাকা গড়াতে শুরু করলো আঁকা বাঁকা পাহাড়ি পথে। প্রতিটি বাঁক যেন নতুন দৃশ্যপট খুলে দিচ্ছে। কখন গভীর সবুজ বন, কখন দূরে মেঘে ঢেকে থাকা চূড়া। রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী, তার কলকল শব্দে যেন যাত্রার সঙ্গীত হয়ে উঠেছে। হাওয়ার সঙ্গে মিশে আছে পাইন গাছের গন্ধ, আর তার চারপাশে এক অদ্ভুত শান্তির আবরণ। কিছুটা পথ পেরিয়ে আমরা থামলাম রাস্তার ধারে একটা ছোট্ট দোকানে। পাহাড়ি রাস্তায় হাসার একটা হালকা ক্লান্তি অনুভব করছিলাম, তাই এক গ্লাস ঠান্ডা লেমন সোডা হাতে নিয়ে যেন নতুন করে প্রাণ ফিরে পেলাম। যাত্রার মাঝে ছিল একটা সতেজ বিরতি। কিছুক্ষণ বিরতি নিয়ে আবার আমরা চললাম কাসলের উদ্দেশ্যে। গাড়ির মিটার এখনো দেখাচ্ছে কাসল 170 কিলোমিটার দূরে। সামনে পাহাড়ি লম্বা রাস্তার বাঁক আর উঁচু নিচু পথ যেন শেষই হচ্ছে না। কিন্তু মজার ব্যাপার হলো এখানে গন্তব্যের থেকেও বেশি সুন্দর এই যাত্রাটাই। প্রতিটি মোড় ঘুরলে নতুন দৃশ্য, নতুন রং, নতুন বিস্ময়। জানালার বাইরে পাহাড়, নিচে গভীর উপত্যকা, আর দূরে কোথাও নদীর শব্দ। একটা না আলাদাই অনুভূতি। ওই দেখুন আবার একটা টানেল। হিমাচলের রাস্তায় এমন টানেলগুলি আমাদের ট্রিপটাকে করে তুলেছিল আরো রোমাঞ্চকর।
ঘড়ি বাবাজি বলছে দুপুর 12টা অনেক আগেই পেরিয়ে গেছে। ঘড়ির কাঁটা তখন দুপুর 2টোর ঘরে ঢুকে পড়েছে। অগত্যা এবার আর দেরি না করে লাঞ্চের পালা। পাহাড়ি রাস্তার গায়ে একটা সুন্দর জায়গা দেখে আমরা দাঁড়ালাম, আর সেদিনের লাঞ্চটা ওখানেই সেরে নিলাম। এখন যে জায়গাটা আমরা লাঞ্চ করলাম এটি মান্ডি শহর থেকে প্রায় 33 কিলোমিটার আগে। ছোট্ট শান্ত এক পাহাড়ি লোকেশন, তার নাম জারল। পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এই জায়গাটি হয়তো খুব একটা পরিচিত নয়, কিন্তু তার সৌন্দর্য একেবারেই আলাদা। রাস্তার ধারে এমন একটা নিরিবিলি স্পটে বসে লাঞ্চ করার অনুভূতিটা সত্যিই ভোলার মতো না। দুপুরে খাবার পর একটু বিশ্রাম, এরপর আবার আমরা রওনা দিই কাসলের উদ্দেশ্যে। রাস্তার দুই ধারে পাহাড়ের দৃশ্যগুলি আর মুহূর্তগুলো উপভোগ করতে করতেই কখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে সন্ধ্যা নেমে পড়লো টেরই পেলাম না। এখনো প্রায় 50 কিলোমিটার পথ বাকি। অন্ধকার নেমে এসেছে রাস্তায়, সামনে ভাঙাচোরা পাহাড়ি রাস্তা। মনের ভিতর এক অজানা ভয় কাজ করছিল, কিন্তু সেই ভয়টার সঙ্গেই মিশেছিল একরাশ রোমাঞ্চ। সিমলা থেকে প্রায় 220 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম কাসোল। এটাই ছিল সেই রাতের কাসোলের হোটেল। দীর্ঘ পাহাড়ি ড্রাইভের পর এখানেই আজকের বিশ্রাম। চলুন এবার আপনাদের নিয়ে যাই আমাদের রুমে। শুরু করি একটা ছোট্ট রুম ট্যুর। রুমটা ছিল বেশ সুন্দর আর যথেষ্ট বড়। ভেতরে ঢুকে বাম দিকে ছিল একটা ওয়ার্ড্রব, তার পাশেই একটা বড় আয়না, সামনেই রাখা আরামদায়ক কিং সাইজ বেড। টিভিও ছিল রুমে, তবে পাহাড়ে ঘুরতে এসে টিভি দেখার সময় কোথায়। একটা সোফা রাখা ছিল রিল্যাক্স করার জন্য, চুপচাপ বসে বাইরে তাকিয়ে থাকার জন্য একদম পারফেক্ট। তবে এই রুমের সবচেয়ে ভালো অংশটা ছিল ব্যালকনি। দরজা খুললেই সামনে পাহাড়ের অপূর্ব দৃশ্য। আর বাথরুম নিয়েও কোনো অভিযোগ নেই, পরিষ্কার পরিপাটি, একদম ঠিকঠাক। যাই হোক, সবকিছু মিলিয়ে এই হোটেলটাকে আমি 10-এ 8 দেবো। লোকেশন, রুমের স্পেস, পরিষ্কার পরিচ্ছন্নতা সব মিলিয়ে যথেষ্ট ভালো অভিজ্ঞতা ছিল। এই হোটেলটার নাম ছিল হোটেল পাইন ট্রি কাসোল। কাসোলে এসে যদি একটা কমফোর্টেবল আর ভ্যালু ফর মানি স্টে খুঁজে থাকেন, তাহলে এটা অবশ্যই কনসিডার করতে পারেন। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে কাসোল ঘুরতে। সেদিনের তাপমাত্রা ছিল -8 ডিগ্রি সেলসিয়াস। সেই ঠান্ডার মধ্যে কাসল ভ্রমণ এক আলাদাই অনুভূতি যোগ করেছিল। রাতের অন্ধকারে জায়গাটা ঠিকমতো বোঝা না গেলেও সেই তীব্র ঠান্ডার মাঝে অনুভব করছিলাম এই পাহাড়ি রাতের একটা আলাদা জাদু আছে। রাতে আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আমরা হোটেলে ফিরে এলাম, আর ডিনার সেরে শুয়ে পড়লাম, কারণ আগামীকালের আমাদের গন্তব্য মানালি। তবে তার আগে অবশ্যই আমরা ঘুরে দেখব মণিকরণ সাহেব গুরুদ্বারা, যেটা এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কাসল। আসলে একটা সুন্দর সকালের শুরু। পাহাড়ের কোলে হালকা রোদ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। ঠান্ডা হাওয়ার স্পর্শে ঘুম ভাঙলো এক নতুন দিনের প্রতিশ্রুতি নিয়ে। এখানে তাপমাত্রা প্রায় -6 ডিগ্রি সেলসিয়াস। So today we are in Kasol. আমরা আজকে যাব হচ্ছে মণিকরণ, মণিকরণ থেকে যাব হচ্ছে মানাল। প্রচন্ড ঠান্ডা। ঠান্ডা হবে না, এখন -7 না -4 যাই হোক একটা হবে। তো বন্ধুরা,
ব্যাগপত্র গোছানো শেষ। এখন রওনা দিচ্ছি মণিকারণের দিকে। কাসল থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই মণিকারণ। কাসলের সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা এগিয়ে চলেছি। পাশ দিয়ে নিরন্তর বয়ে চলেছে পার্বতী নদী। চারিদিকে শুধু উঁচু উঁচু পাইন গাছের জঙ্গল। সত্যি বলতে এই পুরো দৃশ্যটাই আমার ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল প্রকৃতির মাঝে নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছি। আমরা আমাদের গাড়ি থেকে নেমে গুরুদুয়ারা সাহেব মণিকারণের দিকে হাঁটা শুরু করলাম। পাহাড়ের কোলে গড়ে ওঠা এই ছোট্ট পবিত্র গ্রামটি দূর থেকেই যেন অন্যরকম একটা আবহাওয়া তৈরি করে। নদীর গর্জন, গরম প্রস্রবণের ধোঁয়া আর আকাশ ছোঁয়া পাহাড়, প্রথম ঝলকেই বুঝে গেলাম জায়গাটা সত্যিই বিশেষ। এটাই হলো মণিকারণের মূল প্রবেশদ্বার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1760 মিটার উচ্চতায় পার্বতী নদীর তীরে গড়ে উঠেছে এই ছোট্ট শহর। মণিকরণ বিখ্যাত তার প্রাকৃতিক গরম জলের ঝর্ণার জন্য। এখানে জলের তাপমাত্রা প্রায় 64 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস। এতটাই গরম যে জলের মধ্যেই রান্না করা হয় খাবার। এই জায়গায় হিন্দু ও শিখ দুই ধর্মের কাছে অত্যন্ত পবিত্র। হিন্দুদের বিশ্বাস মহাপ্রলয়ের পর মানব জীবন নতুন করে শুরু হয়েছিল এখানেই। এখানে রয়েছে ভগবান শিব, রাম, কৃষ্ণ ও বিষ্ণুর মন্দির। শিখ ধর্মের মতে গুরু নানক তার তৃতীয় উদাসীর সময় এখানে এসেছিলেন। লোককথা অনুযায়ী তার আশীর্বাদই এখানে উষ্ণ প্রস্রবণের সৃষ্টি হয়। প্রকৃতি, বিশ্বাস আর ইতিহাস সব মিলিয়ে মণিকরণ শুধু একটা জায়গা নয়, এ এক অনুভূতি। প্রবেশ করার সময় ডান দিকে আপনারা দেখতে পাবেন একটা গরম জলের কুণ্ড। লোককথায় এই জলে স্নান করলে শরীরের ব্যথা দূর হয়। যদি শরীরে কোনো চামড়ার রোগ থাকে সেটিও নাকি ঠিক হয়ে যায়। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, বিনামূল্যে এই জায়গাটিতে আপনারা জুতো রেখে দিতে পারবেন। জুতো জমা দেওয়ার পর এই টানেলটা দিয়ে আপনারা সোজা পৌঁছে যান শিব মন্দিরে। শিব মন্দিরে প্রবেশ করার আগেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন দোকান বা স্টল, যেখান থেকে আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য গিফট আইটেমও কিনে নিতে পারেন। হিমাচল প্রদেশের পার্বতী উপত্যকার কোলে অবস্থিত মণিকরণ শিব মন্দির। লোককথা অনুযায়ী ভগবান শিব ও দেবী পার্বতী এখানে প্রায় 1100 বছর অবস্থান করেছিলেন। একদিন পার্বতী দেবী এক ঝর্ণার ধারে বিশ্রাম নেওয়ার সময় তার কানের দুলের একটি মূল্যবান রত্ন মণি জলে পড়ে যায়। শিবের অনুচররা অনেক খোঁজ করেও সেই রত্ন খুঁজে পায়নি। ক্রুদ্ধ হয়ে ভগবান শিব তার দ্বিতীয় নেত্র উন্মোচন করেন। তার ফলে সৃষ্টি হয় ভয়ঙ্কর শক্তির বিস্ফোরণ, আর সেই শক্তি থেকেই নাকি উদ্ভব হয় এই ফুটন্ত গরম জলের উৎস। কথিত আছে সেই থেকেই এই স্থানের নাম মণিকরণ। মণি কথার অর্থ রত্ন আর করণ কথার অর্থ
কানের অলংকার। এরপরেই আপনারা চলে যান গুরুদ্বারা সাহেব। বিশ্বাস করা হয় ১৬০০ শতকে গুরু নানকজি তার তৃতীয় উদাসীর সময় এখানে আগমন করেন। তার সঙ্গী ছিলেন ভাই মারাদানা। লোককথা অনুযায়ী লঙ্গর রান্নার জন্য আগুন না পেয়ে গুরু নানক মারাদানাকে একটি পাথর তুলতে বলেন। সেই পাথরের নিচে থেকে বেরিয়ে আসে প্রাকৃতিক গরম জলের উৎস। প্রথমে খাবার জলে ডুবে গেলেও প্রার্থনার পর তা ভেসে উঠে সম্পূর্ণ সিদ্ধ অবস্থায় ফিরে আসে। আজও সেই গরম প্রচবনে লঙ্গর রান্না করা হয়, যা এই স্থানের আধ্যাত্মিকতা মহিমার এক জীবন্ত নিদর্শন। আসলের প্রাকৃতিক সৌন্দর্য আর মণিকরণের পবিত্রতা অনুভব করে এবার আমরা চললাম মানালির উদ্দেশ্যে। পরের পর্বে থাকছে কাসল থেকে মানালি যাত্রার গল্প আর পুরো মানালি ট্যুর। সঙ্গে থাকবে সোলাং ভ্যালিতে বরফ আর অ্যাডভেঞ্চারের মজা। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের পর্বে।